প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ভ্যাকসিন কে কখন কিভাবে পাবে। প্রিয় দর্শক, পূর্ব নির্ধারিত সময়ে দেশে এসেছে করোনা টিকা, তবে পূর্ব প্রস্তুতি আর পরিকল্পনায় ঘাটতি থাকায় কবে নাগাদ শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ধাপে ধাপে কাদের টিকা দেওয়া হবে তা চূড়ান্ত হলেও এখনও শেষ হয়নি নিবন্ধন প্রক্রিয়া, চূড়ান্ত হয়নি সুরক্ষা। অ্যাপস ৪২,০০০ কর্মীদের প্রশিক্ষণও শেষ হয়নি। উদ্বোধনের দিন যে ২০-২৫ জনকে টিকা দেওয়া হবে তাদেরও তালিকায় তৈরি কাজ শেষ হয়নি। এমন একটি চিত্রকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় ভ্যাকসিন কে কখন কোথায় কিভাবে পাবে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ ICDDRB ডাক্তার আনোয়ারুল ইকবাল। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ভ্যাকসিন বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম এ বাড়ি। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। এই জন্য স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আপনার পরিচয় দিয়ে আমাদের প্রশ্নটি উত্থাপন করেন। তো প্রথমে ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনাকেই শুরু করতে চাচ্ছি যে ভ্যাকসিন তো দেশে চলে এসছে, এখন কবে কোথায় কিভাবে শুরু হবে, কারা প্রথমে পাবে, সেই বন্টনের ব্যবস্থা যদি একটু আমাদেরকে খোলাসা করেন আসলে, তারপর অন্য প্রশ্নে যাব। জি, ধন্যবাদ এবং আরটিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়েই বলছি। আসলে দেখেন, সবকিছুর কিন্তু একটা প্রিপেয়ার্ডনেস আছে। আমি তো সরকারি লোক না, তারপরে যতটুকু তথ্য রাখি তাতে এরকমই দাঁড়াচ্ছে যে আমাদের দেশে যে কোভিড কমিটি আছে তারা সচিবালয়ে বসে সবার সাথে মিলে একটা খসড়া কিন্তু তৈরি করেছে, এবং আমরা এও জানি যে WHO কিন্তু একটা গাইডলাইন দিয়ে রেখেছে। আমরা সেটার সাথে মিলিয়ে নতুন যে তথ্যটা পাচ্ছি তাতে WHO গাইডলাইনই তারা ফলো করবে। সাথে তারা যুক্ত করেছে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেট করেছে। ডাক্তার ইকবাল, এগুলো তো আগে থেকে সব জানা আমাদের, কারা এখন তো চলে আসে, কেন আজকেই প্রয়োগটা হচ্ছে না? আমাদের কথা হচ্ছে এইটা, কেন দেয়া হচ্ছে না? এই গাইডলাইন সবই আগের জিনিস, আগে থেকে তৈরি করা। জি, তাহলে না গাইডলাইন এখন কার নির্দেশে দেওয়া হচ্ছে কার নির্দেশে দেওয়া হচ্ছে না এই জিনিসটা তো আমি খোলাসা করতে পারবো না, কারণ গতকালকে যে তথ্য পর্যন্ত আপনার কাছে দেরি মনে হচ্ছে কিনা? এই প্রস্তুতিগুলো তো আগে থেকে থাকবে, ভারত থেকে আসছে, আমরা জানি কবে আসবে তাও জানছি। এখন তো প্ল্যানিং তো আগে থেকে শেষ হওয়ার কথা, আসার পরে দিয়ে দেওয়া শুরু হওয়া উচিত ছিল, কেন দেরি হচ্ছে আসলে? না, তথ্য আছে আপনার কাছে? দেখেন, এই যে যেটা চলে আসছে এটা কিন্তু গিফট ছিল, এটা কিন্তু আগে নির্ধারিত ছিল না। আগে কিন্তু বারবারই সরকার বলেছে 21 থেকে 25-এর মধ্যে আসবে, এবং তারা আপনার 26 বা 28 তারিখ থেকে শুরু করার কথা ছিল। এটাই ছিল প্রথম কথা। তাহলে এই যে আপনার এক্সট্রা যে 20 লক্ষ যে ভ্যাকসিন ভারত গিফট করেছে, এটার কিন্তু কোনো আগে প্রিপারেশন ছিল না। এটা থাকা উচিত ছিল কিনা সেটাও কিন্তু বলা হচ্ছে, উপহার দেওয়া হবে, একটা প্রস্তুতি থাকা উচিত ছিল কিনা সরকারের পক্ষ থেকে? না, এটা এইভাবে উচিত ছিল কি ছিল না বলতে পারছি না। আমি আপনার কাছে পরে আসবো। ডাক্তার তাজুল, আপনি যদি একটু বলেন কেন আসার পরেও দেরি হচ্ছে, যেখানে আমরা বলছি যে দেরির কিছু নাই এখানে। তো আমাদের তো গভর্নমেন্টের ডেভেলপমেন্ট প্ল্যান তো এটা আছে, এবং হঠাৎ করে 20 লক্ষ চলে আসছে, এবং এর জন্য এটা 25 বা 26 তারিখে জানুয়ারিতে এটা দেওয়া হবে। কুর্মিটোলা হসপিটাল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এটা 12টা পেশাজীবীকে, প্রত্যেকটা পেশাজীবী 2 জন করে 25 বা 26 জনকে এই ভ্যাকসিনটা দেওয়া হবে। কোন কোন পেশাজীবীদের একটু বলেন যে কারা প্রায়োরিটি লিস্টে আছে, কোন পেশাজীবী আছে? মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা আছে, গণমাধ্যম কর্মী আছে, তারপর হেলথ ওয়ার্কার আছে, ডক্টরস আছে, যারা সোশ্যাল সার্ভিস সোশ্যাল ওয়ার্কার যারা আছে, গণমাধ্যম কর্মী আছে, গণপ্রতিনিধিও থাকতে পারে, যারা মৃতদেহ দাফনকারী যেসব ব্যক্তি যারা। না, এটা কি তালিকা আছে? গণমাধ্যম তো অনেক, কোন সাংবাদিকরা তাহলে আগে পাবে? এই তালিকা কোথায় আছে? সেই সাংবাদিকরা জানবে কিভাবে? হ্যাঁ, সেটা তাদের অবশ্যই কিংবা যে ডক্টর পাবে সে জানবে কিভাবে? হ্যাঁ, তাদের যেদিন দেওয়া হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করবেন এটা ভার্চুয়ালি, তার আগেই তারা জানতে পারবে আর কি, এবং তাদের দেওয়া হবে। সেটা কবে হবে? ভার্চুয়াল উদ্বোধনটা কবে হচ্ছে? উদ্বোধনটা কবে হচ্ছে? এটা তো মনে করেন গতকালই এই ভ্যাকসিনটা আসছে। না, আসছে তো কালকে, কিন্তু আসবে সেটা কিন্তু আমরা জেনেছি, উপহারের খবর আমরা জেনেছি। আমাদের প্রস্তুতিতে ঘাটতি আছে কিনা আসলে? না, আমি মনে করি এখানে কোনো প্রস্তুতি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে দ্বিধা কেন মানুষের মধ্যে, যে ভ্যাকসিন নেবে কি নেবে না, দ্বিধাটা কেন তৈরি হলো? এটা ভারতের ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশের লোকজন বলছে দেবে কি দেবে না। আগে তো ছিল পাওয়ার পরেই দিবে, কিন্তু এখন দ্বিধাটা কেন তৈরি হচ্ছে?
এই বিজ্ঞানের প্রতি এই এই দ্বিধাটা কেন, যদি ব্যাখ্যা করেন একটু। দ্বিধাটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, একটা ভ্যাকসিন তৈরি করতে 10 থেকে 15 বছর সময় লাগে, জি এবং একটা ভ্যাকসিন তৈরি করতে 5 থেকে 6,000 কোটি টাকা লাগে। পৃথিবীতে একটাই ভ্যাকসিন শুধু আছে, যেটা 1957 বছর আগে তৈরি হয়েছে, মাত্র 4 বছর সময় লাগছিল। কিন্তু এই ভ্যাকসিনটা যেটা বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে, যেটা একটা ঘোড়া দৌড়ের মতন প্রতিযোগিতা চলতেছে কোম্পানির মধ্যে, এবং 10 মাসের মধ্যেই এই জি। ভ্যাকসিনটা বাজারে চলে আসছে। না, তাতে এবং- সমস্যা কি? তাতে সমস্যা কি? বলা হচ্ছে যে বিজ্ঞান এবং প্রযুক্তি এখন যে পর্যায়ে আসছে, আগে যেটা 4 বছরে পাওয়া যেত এখন 1 বছরে হ্যাঁ। পাওয়া সম্ভব। তাহলে সম্ভব। এখন এই আপনি যে বলছেন তাড়াহুড়া, এই আপনার কথার মধ্যে কি এটা দ্বিধা তৈরি হচ্ছে কিনা? তাড়াহুড়ার কারণে কি সেফটি নিয়ে কি আমরা প্রশ্ন তুলবো ভ্যাকসিনের, এখানে যে খুব একটা দ্রুত হয়ে গেল? vaccine- আপনি বলে একটা ঘোড়া vaccine যখন- ঘোড়া শব্দটা ব্যবহার এই- করলেন, আপনি একটু যদি এই ব্যাখ্যা করেন। ভ্যাকসিনটা যখন অ্যাপ্রুভাল হয় প্রত্যেকটা, যেমন ফাইজারের ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন, এবং যেটা অ্যাস্ট্রাজেনিকার অক্সফোর্ডের ভ্যাকসিন, যে কটা 3টা ভ্যাকসিন অ্যাপ্রুভ করছে আর কি। তো এই অ্যাপ্রুভাল যখন হয় তার আগে তাদের ক্লিনিক্যাল ট্রায়াল ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ সবকিছু দিয়েই, এক্স্যাক্টলি। ডাটাগুলা রিভিউ করেই তারপরে জি। কিন্তু অনুমোদন হয়েছে। তাহলে ঘোড়া তো দৌড়ের কথা সেখানে- কেন বলছেন আপনি, সেটাই প্রশ্ন করছি আমি। এখানে কার্যকারিতা, গুণগত মান এবং নিরাপদ কিনা সবকিছু যাচাই বাছাই করা হয়েছে। জি ডাক্তার এবং ইকবাল, যাচাই আমার বাছাই প্রশ্ন যদি করেই বুঝে কিন্তু থাকেন, এটা- আপনি যদি একটু ইয়ে করেন যে কেন মানুষের মধ্যে, কারণ এটা একটা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের ব্যাপার, যে মানুষ বিজ্ঞান আসলে, প্রযুক্তি আসলে গ্রহণ করে না, দ্বিধা কেন থাকে মানুষের? জি, আমি বলি ভারতে তাহলে কিন্তু অনেকে একটু টিকা যদি- নিচ্ছে না, তারা নিচ্ছে না, কেন নিচ্ছে না আসলে? দেখেন, এখন- এটা কিন্তু WHO বলা আছে যে আপনি যে নিতে চাবেন না তাকে আপনি ফোর্স করতে পারবেন না। হুম। এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, দেখেন এই একটু আগে যে ডাক্তার বারি যেটা বলেছেন, মিনিমাম, এটা তো আরএনএ ভাইরাস, আরএনএ ভ্যাকসিন মিনিমাম 7.5 বছর লেগেছে এর আগে ভ্যাকসিন বের করতে। হ্যাঁ। এটা এখন যেহেতু এক একটা দেশের সাথে কিন্তু পার্সপেক্টিভ ডিফারেন্ট, আপনি যদি ইউরোপ এবং অন্যান্য দেশগুলো দেখেন, হাজার হাজার লোক মারা যাচ্ছে, সেই কারণে কিন্তু কিছু স্টেপস বাদ দিয়েই আপনার এইগুলো কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে। তাতে এবং কি efficacy rate- সেফটি মেজারটা কি লঙ্ঘিত হয়েছে কিনা, এই যে অনেকগুলো স্টেপ Safety বাদ দেওয়ার measure- কারণে? এখানে কারণ আছে, কিছু কিছু চাইনিজ ভ্যাকসিন গুলো তো অবশ্যই এখনো কোনো অ্যাপ্রুভাল পাইনি। জি। আপনার যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু FDA এবং WHO, একমাত্র যদি আপনি লক্ষ্য করেন ফাইজারের যে ভ্যাকসিনটা, সেটাই কিন্তু FDA এবং WHO র আপনার পারমিশন পেয়েছে। অন্যগুলো কিন্তু শুধু FDA পেয়েছে। এই যে অ্যাস্ট্রাজেনেকা যেটা আমাদের দেশে আসলো, এটা কিন্তু এখনো WHO অ্যাপ্রুভ না। মানে বাংলাদেশে Okay? যেটা আছে কিন্তু অক্সফোর্ডে, সেটা কি WHO এর অনুমতি পায়নি? এখনো পাইনি। এটা শুধু বাংলাদেশে না, ব্রিটিশ বলেন, এটা তো ব্রিটিশ কোম্পানি, আমি- ব্রিটিশে জি। বলেন, ইন্ডিয়া বলেন, কোথাও এখনো WHO অ্যাপ্রুভালটা দেয়নি। বাট FDA যে অ্যাপ্রুভালটা দেয় তাতে WHO এর অ্যাপ্রুভাল না হলেও চলে, কিন্তু WHO যে অ্যাপ্রুভালটা দেয় সেটা কিন্তু FDA এর অ্যাপ্রুভাল লাগবেই। এইটা কিন্তু একটা নর্মস আছে। তো জি। সুতরাং আপনার এই যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মানুষই তৈরি করছে, কিন্তু আমি বলবো অ্যাজ এ সায়েন্টিস্ট জি, একটু বলেন, ভ্যাকসিনটা দেওয়া উচিত, এবং আপনার ভ্যাকসিনটা দেওয়া উচিত। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যেমন ফাইজার এবং মডার্না যে ভ্যাকসিনটা তৈরি করেছে সেটা কিন্তু mRNA ভ্যাকসিন, হ্যাঁ, এটা কিন্তু আর্টিফিশিয়াল এবং এটা হলো সিনথেটিক। কিন্তু আমাদের যে অ্যাস্ট্রাজেনেকাটা, আমাদের বলতে যেহেতু বাংলাদেশে এসছে, এটাই প্রথম ব্যবহৃত হবে। এটা কিন্তু আপনার ইনঅ্যাক্টিভেটেড রিকম্বিনেন্ট ভ্যাকসিন, যেমন এটা কিন্তু প্রথাগত আমাদের আগের ভাবে যেভাবে ইবোলা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে, যেভাবে অন্যান্য আরএনএ ভ্যাকসিন তৈরি হয়েছে, এটা কিন্তু সেই ট্র্যাডিশনাল ওয়েতেই তৈরি করা হয়েছে। এবং এটা শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস থেকে ভেক্টর নিয়ে সেখান থেকে কিন্তু এই ভাইরাসটা তৈরি হয়েছে। এবং এটা সংরক্ষণ কিভাবে হবে? তাপমাত্রা কত তাপমাত্রায় সম্ভব? এটাই অন্যান্য ভ্যাকসিনের সাথে তুলনা করলে এটাই সবচেয়ে বেস্ট ইন টার্মস অফ প্রাইস এবং সংরক্ষণের টেম্পারেচার। এটা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আপনি অন্য যতগুলো ভ্যাকসিনই বলবেন, চাইনিজ গুলো আমি বাদ দিয়ে বলছি, জি। কোনোটা হলো -70 ডিগ্রি, কোনোটা -20 ডিগ্রি, হ্যাঁ। এবং এই একই রকম ভ্যাকসিন কিন্তু আর একটা কোম্পানি তৈরি করছে, সেটা হচ্ছে জনসন এন্ড জনসন, যেটা সিঙ্গেল ডোজ, ঠিক আছে? তো এবং আপনাকে আরেকটা ভালো তথ্য দিয়ে দিচ্ছি, এই অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক, যেটা আমরা আগে রাশিয়ার যে ভ্যাকসিনটা, এটার কিন্তু প্রযুক্তি কিন্তু সেম। তারা কিন্তু অলরেডি কেউ কিন্তু এখন বসে নেই, এই ভ্যাকসিন তৈরি হয়েছে, তারা কিন্তু আবার ফিল্ড ট্রায়ালে চলে গেছে। এবং এইবার কিন্তু অ্যাস্ট্রাজেনেকা স্পুটনিক মিলে তারা কিন্তু নতুন ট্রায়ালটা করছে, সেটা রেজাল্ট আপনি 3 থেকে 4 মাসের মধ্যে পেয়ে যাবেন। জি, একটা বলা যে প্রথম যেটা হবে ট্রায়াল হবে, অনেকের মধ্যে টিকা হবে ফার্স্ট জেনারেশন, এখান থেকে তারা তথ্য নেবে, বিশ্লেষণ করে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন হয়তো আরো সামনে তৈরি হবে, আর আরো ফাইন টিউন, সারাক্ষণ ফাইন টিউন হতে থাকবে। ডাক্তার তাজুল যদি একটু যোগ করেন। কারেক্ট। জি, আচ্ছা, আমি যে কথা একটু যদি বলতে বিজ্ঞানের কথা মানুষকে বলেন তাহলে খুব ভালো হয়, দ্বিধাটা দূর করতে চাই আমরা আসলে, যারা সবাই ভ্যাকসিন নেয়। আমি যে মেসেজটা, যে কথাটা বলতে চাই, একটা নিশ্চয়ই। মাত্র ভ্যাকসিনই শুধু অনুমোদন হয়েছে, সেটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। সেটা হচ্ছে WHO জরুরি ভিত্তিতে অনুমোদন দিয়েছে। আর মডার্না বলেন, অ্যাস্ট্রাজেনিকার বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন, এরা ডাটা সাবমিট করছে, এটাও অনুমোদন হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যে ভ্যাকসিনটা আসছে,
এই ভ্যাকসিনটা যেটা আসছে সেটা হচ্ছে অক্সফোর্ডের টেকনোলজিতে ইন্ডিয়া সিরাম ইনস্টিটিউট তৈরি করছে। এখন ঘটনা যেটা হচ্ছে অক্সফোর্ডের এই ভ্যাকসিনটা মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথরিটি তারা অ্যাপ্রুভাল দিয়ে দিছে এবং অক্সফোর্ডের যুক্তরাজ্যে এই ভ্যাকসিনটা 4 জুন থেকে চলতেছে। নট এ সিঙ্গেল সাইড ইফেক্ট, কোন রকম সাইড ইফেক্ট নাই এবং হচ্ছে না। এখন আমাদের দেশের ওই ভ্যাকসিনটাই আসছে এবং এই ভ্যাকসিনটা +2 থেকে +8°C আমরা রাখতে পারবো আর কি। ভবিষ্যতে আমাদের বহু অনেক ভ্যাকসিন আসবে। কাজে এটা আমাদের জলবায়ু আবহাওয়ার জন্য খুব লাক্সই সংরক্ষণের জন্য খুব ভালো, যে 2 থেকে 8 ডিগ্রি, যে যেটা ফাইজার একটা -70, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। জি -7 শোনেন, আমাদের দেশের যেহেতু বাংলাদেশ একটা কোভ্যাক্স ফ্যাসিলিটির একটা সদস্য, এখানে বহু ভ্যাকসিন আসবে। এখানে ফাইজারের mRNA ভ্যাকসিন আসবে, RNA ভ্যাকসিন আসবে, মডার্নার আসবে, আবার রাশিয়ান ভ্যাকসিন আসবে। এসব -°C রাখতে হয়, যেমন ফাইজারের -70 to -80°, মডার্নারটা -20°। কিন্তু কোনো ভ্যাকসিনে যেসব ভ্যাকসিনের প্রপোজাল আসবে, যেমন ফাইজারের অলরেডি চলে আসছে এবং গভর্নমেন্ট রিপ্লাইও দিয়ে দিছে যে ফাইজারের ভ্যাকসিন -70°তে রাখা গেলেও গভর্নমেন্ট বলছে যে হ্যাঁ আমরা এটা চাই। একটা প্লাস পয়েন্ট এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই ভ্যাকসিন গুলা মাইনাসে রাখলেও দেওয়ার আগে ফাইজারের ভ্যাকসিন +2 থেকে +8°, যেটা আমরা বাচ্চাদের ভ্যাকসিন গুলো রাখি, এই ধরনের আমাদের কোল্ড স্টোরেজ আছে, আমাদের ক্যাপাবিলিটি আছে। এই ভ্যাকসিন দেওয়ার আগে 5 দিন পর্যন্ত রাখা যায়। প্লাস মডার্নার ভ্যাকসিন যেটা আমেরিকান, এটাও -20°তে রাখতে হয়, কিন্তু দেওয়ার আগে 1 মাস পর্যন্ত +2 থেকে +8°তে রাখা যায়। তাহলে এটা কোনো ব্যাপারই না, কোনো অপরচুনিটি, কোনো সুযোগই আমাদের হারানো চলবে না। প্রত্যেকটা ভ্যাকসিনে আমাদের নিতে হবে এবং সেই ধরনের আমাদের ক্যাপাসিটি আছে। এবং আমাদের দেশে 1,40,000 ভ্যাকসিনেশন সেন্টার আছে। আমাদের দেশে ইপিআই হেডকোয়ার্টার যেটা মহাখালীতে, এখানে শীতল রুম আছে 16টা এবং 47টা ডিস্ট্রিক্টে আরো শীতলটা রুম আছে। এই শীতল রুম এটা কিন্তু ফ্রিজ না, একটা কক্ষ। এই কক্ষে +2 থেকে +8°C 4 লক্ষ থেকে 5 লক্ষ ভাইল আমরা রাখতে পারি। এবং ট্রান্সপোর্টের সময় আমাদের কোল্ড বক্স আছে, এক একটা কোল্ড বক্সে আমরা রাইস প্যাক দিয়ে রাখি এবং 22টা আইস প্যাক থাকে এবং এক একটা আইস প্যাকে কোল্ড বক্সে রাখলে এই ভ্যাকসিনটা 3 দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যায়। কাজেই আমি মনে করি অ্যাজ এ ভ্যাকসিন স্পেশালিস্ট হিসেবে আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনো ভ্যাকসিনই আমাদের যে আমরা ফাইজারের ভ্যাকসিন নিব না, আমরা মডার্নের ভ্যাকসিন নিব না, এটা করা চলবে না। প্রত্যেকটা ভ্যাকসিনে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। এই নিয়ে আমরা কথা বলবো, আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি। আমরা কথা বলছিলাম ভ্যাকসিন কে, কখন, কোথায়, কিভাবে পাবে। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ, সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম ভ্যাকসিন কে, কখন, কোথায়, কিভাবে পাবে। বিরতির আগে খানিকক্ষণ কথা বলেছি। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ আছেন, আসুন তাদের সঙ্গে আরেকটু কথা আমরা এগিয়ে নিই। আমাদের সঙ্গে আছেন ভ্যাকসিন বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম। আপনি যদি একটু বলেন, একটা অ্যাপসের কথা বলা হচ্ছে যে অ্যাপসে রেজিস্ট্রেশন করে তারপরে ভ্যাকসিনটা পেতে হবে, সুরক্ষা অ্যাপস। এইটা কি বাংলাদেশের মতো যে দেশ, অনেক শিক্ষাবঞ্চিত মানুষ আছে, প্রান্তিক জায়গা আছে, তারা কি এই অ্যাপস সবাই পারবে কিনা? আর অ্যাপ যদি না পারে, যেমন বাংলাদেশ রেলওয়ে কিন্তু অ্যাপসের টিকিট দেওয়া শুরু করেছিল পুরোটা, পরে কিন্তু তারা উইথড্র করে নিয়ে অর্ধেক করেছে, অর্ধেকবার ম্যানুয়ালি করেছে। এইটা কতটা বাস্তবসম্মত হবে আমাদের প্রেক্ষাপটে, ডাক্তার তাজুল? আমার মনে হয় এই অ্যাপসটা যেটা তৈরি করা হচ্ছে সেটা 26 তারিখ থেকে এটা অ্যাক্টিভ হবে এবং 26 তারিখ থেকে এটা রেজিস্ট্রেশন করা যাবে, অনলাইন রেজিস্ট্রেশন। এবং অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরে তার একটা ডাউনলোড করে তার একটা কার্ড আসবে এবং কার্ডে পাওয়ার পরে তাকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনি একটা সাইট বলা থাকবে, সেই সাইট থেকে এই ভ্যাকসিনটা নিয়ে নেবেন ফার্স্ট ডোজ নেওয়ার পরে তাকে সেকেন্ড ডোজের জন্য তাকে আবার ইনভাইট করা হবে এবং সেকেন্ড ডোজটা দেওয়া হবে 2 মাস পর এবং 2 মাস পর দেওয়ার পর ওই তাকে একটা না, যে লোকটা পড়তে পারে না সে কিভাবে বুঝবে এটা? শিক্ষা বঞ্চিত, যার মোবাইল ফোন না, এরকম লোকও আছে যারা ল্যাগার্স, লাগ বাহাইন্ড, থানচির দিকে, রোমারমিতে, হ্যাঁ, এরকম ইন্টারনেটের ফ্যাসিলিটিস নেই, তার জন্য কি করছেন সেটা বলতে চাচ্ছি। আর ইকবালকে একটু ঢুকবেন কিনা আলোচনায় অ্যাপসের ব্যাপারে? জি, আসলে আমি এই প্রশ্নটা আমারও, কারণ এই ঘটনা হচ্ছে শুধু তো স্মার্টফোনে এই অ্যাপস গুলো আসবে, প্রান্তিক বা গ্রামে যারা স্মার্টফোন যাদের নাই, তাদের তো স্মার্টফোনই নাই। তো সেই ক্ষেত্রে যেটা আমি শুনেছি আর কি, আমি তো তথ্যভিত্তিক কথা না বললে, তারা এই পরবর্তীতে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডের কিছু একটা তারা তৈরি করবেন
সেটাও আপনার এই 26 তারিখের পরে সেটা চলে আসবে হয়তোবা। 26 তারিখ। কিন্তু আপনার এই যে অ্যাপস যেটা, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল জি। হবে না, কারণ সবার কাছে আপনার স্মার্টফোন মানে এইটি ইকবাল ডানার এইটি বলতে চাচ্ছিলাম, মানে ভ্যাকসিন কিন্তু চলে আসছে, আবার আরেকটা চালানো আসবে, কিন্তু এইটা এখনো আমরা কিন্তু খোলাসা করতে পারলাম না, স্পষ্ট করতে পারলাম না। অনেকদিন সময় তো চলে গেল। বলি, একটু বলি, আমরা তো আসলে 13,78,00,000 ভ্যাকসিন জি। আমাদের লাগবে। সেক্ষেত্রে মাত্র এখন আসছে হলো আপনার 20 লাখ, এবং আগে আর একটু আসবে হলো জি। 50 লাখ। এইটাই আপনি আগে সুষ্ঠু মতো জি। ডিস্ট্রিবিউট করেন, করতে করতে ইনশাল্লাহ জি। আমাদের মনে হয় মানে 20 লক্ষ চলে আসে, পরে আরো আসবে। আমাদের তো যত দ্রুত শুরু করবো আমাদের কিন্তু অভিজ্ঞতা তৈরি হবে। হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু একটা অভিজ্ঞতা ম্যানেজমেন্টের ব্যাপার তৈরি আছে। দেরি করার তো কোনো মানে নাই। যে হ্যাঁ। ভুলটা হবে, জি। কাজ করলে যে ভুলটা হবে, সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আদারওয়াইজ Exactly. যেহেতু আমরা তো ভ্যাকসিন প্রডিউসড কান্ট্রি না, এক্স্যাক্টলি, মানে শুরু না করলে তো আমরা এর মধ্যে ঢুকতে পারছি না, Yes. অভিজ্ঞতার মধ্যে ঢুকতে পারছি না। হ্যাঁ। প্রিপেয়ারনেস এর যে জিনিসটা আছে, সেটা কিন্তু আমাদের ইপিআই তে আছে, খুব ভালো মতোই আছে, যেটা ডাক্তার বারি জি, বলেছেন। জি, আমরা জি। কিন্তু, যদিও সেটা শিশুদের জন্য মেইনলি হ্যাঁ। কাজ করে, বাট আমাদের যে এক্সপেরিয়েন্সটা আছে জি। ইপিআই এর মাধ্যমে, সেটা কিন্তু খুব ভ্যালুয়েবল হবে। না, এবং অবশ্যই। আমি না, যতটুকু ডাক্তার ইকবাল, জাস্ট প্রাসঙ্গিক, যখন করোনা প্রথম মার্চে চায়নাতে শুরু হলো, তখনও কিন্তু আমরা এক ধরনের দ্বিধার মধ্যে ছিলাম, প্রস্তুতিহীনতা, কি করব না করব। এখন যখন ভ্যাকসিন আসে, একই রকমের এক ধরনের কোথায় যেন একটা প্রস্তুতিহীনতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকগুলো কাগজ কিন্তু নিউজও করেছে। এইটা কেন হচ্ছে আসলে? এখানে আমাদের যে ভ্যাকসিনটা যেটা আসছে অলরেডি, জি। যেটা কালকে মানে ভ্যাকসিনকে তো ভ্যাকসিনেশনে রূপান্তরিত করতে হবে, সেই জায়গা তো পাচ্ছি না আমরা। ভ্যাকসিন তো আসছে, বাট এটাকে আপনাকে ভ্যাকসিনেশনে ট্রান্সফার করতে হবে। জি। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের যে ভ্যাকসিনটা 20 লক্ষ আসলো, জি। এটা প্রত্যেকটা ভ্যাকসিন বিভিন্ন দেশে দেওয়ার আগে একটা ভ্যাকসিন ড্রিল হয়, জাস্ট মহড়া। জি। এই মহড়া দিয়ে আমরা প্রোগ্রামটাকে ইভালুয়েট করি, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, রাইট। এবং এই সময় আমরা সেটা থাকলে সেটা আমরা কারেক্ট করব। হুম। এবং আমাদের একটা প্ল্যানও আছে, সরকারের একটা প্ল্যানও আছে, 4 থেকে 500 জন এই যে ভ্যাকসিনটা আসছে, এটার একটা মহড়া করা হবে 25 কিংবা 26 তারিখে। এবং এই অ্যাপস এর মধ্যে সবকিছু এখানেই থাকবে। আমরা দেখবো, অ্যাসেস করব, প্রোগ্রামটাকে ইভালুয়েট করব, করে দেখবো এখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, পরবর্তী টাইমে বৃহৎ আকারে এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য। আমি মনে করি না যে আমাদের কোনো জি। বিরাট আমাদের ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন আসা মানে আমরা এভারেস্ট ক্যাম্পের নিচে একটা বেস ক্যাম্প তৈরি করছি। এখন এভারেস্টের চূড়ায় উঠতে গেলে যে একটা চ্যালেঞ্জিং আছে, সেটা আমাদের সবার সম্মিলিত ভাবেই এটা মোকাবিলা করে আমাদের চূড়ায় উঠতে হবে। এবং আমি মনে করি আমাদের দেশে যে ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ইপিআই প্ল্যাটফর্মটা আমরা যেটা ইউজ করতেছি, যে চেনটা আমরা ইউজ করতেছি, ইট ইজ নট মানে ইম্পসিবল, এটা সম্ভব আমাদের না, পক্ষে। ইপিআই ধরেন যে সাধারণত শিশুদের জন্য টিকা, এটা কিন্তু বয়স্ক মানুষকে আপনাকে ইনভলভ করতে হবে। এর চ্যালেঞ্জটা কিন্তু আরো অনেক বেশি বলে মনে হচ্ছে। একজন দর্শক বোধ যুক্ত হচ্ছে, তার ফোনটি আমরা নিয়ে আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি রেজাউল করিম খান বলছি, নাটোর থেকে। বলুন। আজকে চমৎকার একটা বিষয়ের উপরে আপনার আলোচনার জন্য ধন্যবাদ দিই। আপনাকে ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি যে অ্যাপস এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে টিকা গ্রহণের ব্যাপারে আবেদন করার জন্য, সেই অ্যাপস এর বিষয়টি একজন আলোচক বলেছেন যে গ্রামের মানুষের কাছে যে স্মার্টফোন বা সেই সুবিধা নেই, এমনকি গ্রামের মানুষ করোনা বিষয়ে এখন আর ততটা আতঙ্কিত নয়, এবং তাদের এই টিকা গ্রহণের ব্যাপারে উৎসাহ খুবই কম। আমি তাদের সঙ্গে আলাপ করে দেখেছি। সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে এই টিকাদানের ব্যাপারে অংশগ্রহণ করতে পারেন? ইকবাল, যদি বলেন, একটা কিন্তু পরিসংখ্যান বলা হচ্ছে যে 60 থেকে 70% লোককে যদি ভ্যাকসিনেশন আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারবো না। এই একটু যদি খোলাসা করেন। এটা কিন্তু শুধু জি, এটা সবচেয়ে খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কিন্তু এটা কিন্তু শুধু আমাদের দেশের জন্য না। আপনি যদি বিশ্বকে একটা পরিবার ধরেন, এই যে যেমন একটা তথ্য দিয়ে বলি, WHO র যে সিইও আছেন, উনি কালকে বলেছেন যে এক দেশে 4 মিলিয়ন ভ্যাকসিন আছে, আর লোয়েস্ট আসছে 26টা ভ্যাকসিন। এখন আপনি সারা বিশ্ব তো মহামারী, এটা আমার দেশের শুধু না। যেমন আমার দেশেও 70% এর ইমিউনিটি মানে আপনি ভ্যাকসিনেটেড করতে হবে, তেমনি কিন্তু সারা বিশ্বেরও যদি আপনি ধরেন 70% আপনার ভ্যাকসিনেটেড করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই কোনো কার্যক্রমই কিন্তু কাজ হবে না, আনলেস আপনার ভ্যাকসিনের নিজস্ব পাওয়ার, যেটা আস্তে আস্তে কমবে, সবসময় কমে, সেটা সময় নিবে, বাট আপনার ভ্যাকসিনেটেড এই 70% করতে হবে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, এখন কিন্তু আফটার ভ্যাকসিনেশন, নট বিফোর, আফটার ভ্যাকসিনেশন কিন্তু এখন অ্যান্টিবডি টেস্টটা চালু করা উচিত। এই কারণে যে আপনি ভ্যাকসিনেটেড হলে 4 থেকে 5 সপ্তাহ পরে আপনার অ্যান্টিবডি হলো কিনা, কারণ এফিকেসি রেটের একটা ব্যাপার আছে। অ্যাস্ট্রাজেনেকার যে এফিকেসি আপনি তারা বলছে, সেটা কি প্রথম ডোজটা নেওয়ার পরে নাকি দ্বিতীয় ডোজ নেওয়ার পরে? না, আপনার সেটা ফার্স্ট ডোজটা হয়ে গেলে বলা হচ্ছে প্রথম ডোজ নেওয়ার পরে 28 দিনের পর থেকে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
No, আমি একটু বলি। হ্যাঁ, correct। জি, এখানে কিন্তু তাজুল, আমাদের দেশে তাজুল। কিন্তু দিচ্ছে হ্যাঁ। 2 মাস এখানে- পরে, আমাদের আমাদের গ্যাপটা যে কিন্তু 2 মাসে। আমাদের যে জিনিসটা করতে হবে, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ভ্যাকসিনে নাই আবিষ্কার হয়নি যে 100% সেফ এবং ইফেক্টিভ। আমাদের যে ভ্যাকসিনটা ইন্ডিয়াতে যেটা দিচ্ছে, জি ওরা 1 মাস পর দিচ্ছে। এখানে 100 জনকে দিলে 53 জন আর এফিকেসি হবে, 53 জন ব্যক্তি কার্যকরী, 53 জনের অ্যান্টিবডি হবে। তা হুম। আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্য এখন 1 ডোজ দেওয়ার পর 2 মাস পরে সেকেন্ড ডোজ দিতে হবে। হ্যাঁ। যেটা আমাদের করতে হবে, ফার্স্ট ডোজ দেওয়ার পর 1 মাস, 6 মাস, 1 বছর, 3 টাইমসে আমাদের রক্ত পরীক্ষা নিয়ে অ্যান্টিবডিটা দেখতে হবে আসলেই হুম। আমাদের এটা কার্যকরী হয়েছে কিনা, এটা দেখতে হবে আমাদের। এবং এটা অবশ্যই এটা আমাদের করতে জি হবে। আরেকটা এটা বলা হচ্ছে যে এই ভ্যাকসিন আমি কি তো এটাই যেমন বলছিলাম। যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনের মতো কি প্রতি বছরই নিতে হবে? এর কার্যকারিতা আচ্ছা, কতদিন এখানে- থাকবে? দুটো ডোজ আমি এখানে নিয়ে একটা নিলাম, ব্যাপার আছে, সেটা শোনেন। কতদিন থাকবে? আচ্ছা, কোন ভ্যাকসিন আছে বা ন্যাচারাল ইনফেকশন যদি হয়, যদি স্মল পক্স, পলিও, একবার যদি ইনফেকশন হয় সারা জীবনের জন্য সে প্রোটেক্টেড। কিন্তু ইনফ্লুয়েঞ্জা দেখেন প্রতি বছর একবার করে নিতে হয়। ভ্যাকসিন নিতে হয়, জি কারণ প্রত্যেক বছরে তার রূপ চেঞ্জ হচ্ছে, এক্স্যাক্টলি। জেনেটিক চেঞ্জ হচ্ছে। কাজে এই ভ্যাকসিন 1 বছর পর বা 2 বছর পর আবার নিতে হবে কিনা সেটা এখনো বলার সময় আসেনি। সেটা কি এবং বলেনি ভ্যাকসিনের যারা কার্যকারিতা- আবিষ্কার করেছে তাদের পক্ষ থেকে কোনো বলেছে, বক্তব্য কি নেই? একটু আমি একটু latest এত একটু ব্ল্যাঙ্ক কি করে আসলে? বলি। ডাক্তার ইকবাল যদি একটু বলেন, এত ব্ল্যাঙ্ক না আমি নিশ্চয়ই। একটু অ্যাড করে দিচ্ছি। অ্যাস্ট্রাজেনেকা বলছে যে আপনি সেকেন্ড ডোজ নেওয়ার পরে 1 বছর, আপনার ফাইজারও বলছে তাদের সেকেন্ড ডোজ নেওয়ার পরে 1 বছর, বাট মডার্না বলছে, কিন্তু আমি কিন্তু রেফারেন্স দিয়েই বলছি, আপনি বিজনেস টুডে যদি 19 তারিখেরটা দেখেন, তারা বলছে কিন্তু তাদের সেকেন্ড ডোজ নেওয়ার পরে 2 বছর। কিন্তু ওই যে বললাম প্রত্যেক দিনই কিন্তু, শুধু ভ্যাকসিন না, দেখেন আমরা যে কোভিড আক্রান্ত, এইটার জন্য স্পেসিফিক কিন্তু কোনো ওষুধ নেই, সেই কিন্তু ওষুধও কিন্তু তৈরি হচ্ছে, সেগুলোও কিন্তু থার্ড জি। স্টেজে আছে। না, একটা এবং হচ্ছে যে সেটাও আপনি তো কিন্তু জানেন পুরো বিশ্ব জুড়ে যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রাইভেট সেক্টরে অনেক ধরনের বাণিজ্য করে, সো এগুলো কিন্তু WHO কে এসে ভ্যালিড করতে হবে। সত্যি সত্যি তারা যে ক্লেমটা করছে 1 বছর 2 বছর, একটু ভ্যালিডেট করবার ব্যাপার আছে, এটা- বৈধতা দেওয়ার ব্যাপার আছে, এটা- সেইটা কতটুকু এটা ডাক্তার তাজুল একটু বলেন। একটা কোম্পানি ক্লেম একমাত্র করতেই পারে, vaccine- ক্লেম করলে কি সেটা ভ্যালিড হয় কিনা? একমাত্র আমি মডার্নার ভ্যাকসিনের কথা বলতেছি, ওই চিফ এক্সিকিউটিভ অফিসার বলছে যে আমাদের ভ্যাকসিন 2 বছর কার্যকরী, কিন্তু তার পরীক্ষিতে যে ডাটাগুলো দিতে হবে তার, Exactly. সেটা কিন্তু ডাটা সাবমিট হ্যাঁ। সে করেনি। মানে তার ক্লেমটাকে তো সাবস্টেনশিয়েট করতে হবে, সেটা করা হচ্ছে কিনা? সে করেনি। কাজে এই ভ্যাকসিন যা বিভিন্ন দেশে, আমাদের দেশে যেটা চালু হচ্ছে সেটা 40তম দেশ হিসাবে, অলরেডি যে 39টা দেশে ভ্যাকসিনটা চালু হয়ে গেছে, এই ভ্যাকসিন গুলো কাজ করতেছে কিনা এবং এটা ট্রান্সমিশনটাকে স্টপ করতে পারতেছি কিনা, করোনাকে এটা মোকাবিলা করতে পারতেছি কিনা, জি। মার্চের আগে এটা জানা যাবে না। সব শেষে আমরা No, শেষ করতে চাই 1 মিনিটের পজিটিভ কথা বলতে চাই। আমি যেহেতু বিজ্ঞানী বিশ্বাস করি, আমরা চাই যে মানুষ যেন ভ্যাকসিন সবাই বাংলাদেশের লোক গ্রহণ করে। তা আপনারা এক্সপার্ট হিসেবে যদি এটা আহ্বান করেন যে দ্বিধা, তারপর মানুষের অনেক হচ্ছে কুসংস্কার থাকে, হ্যাঁ, সেই সব আচ্ছা, বাদ এখানে- দিয়ে তারা যেন নেয়, ধর্মান্ধতা বাদ দিয়ে বিজ্ঞানের কেন্দ্র বিশ্বাস করে এবং তারা যেন ভ্যাকসিনটা নেয়। এই ব্যাপারে 30 সেকেন্ড করে যদি দুজনে বলেন আপনি। এখানে ডাক্তার তাজুল। করোনা মোকাবিলায় ভ্যাকসিনটা ম্যান্ডেটরি না, অপশনাল। ইচ্ছে জি। করলে নিয়েও নিতে পারে, নাও নিতে পারে। কিন্তু এই যে বিরূপ প্রতিক্রিয়া সম্বন্ধে আসতেছে, যে ভ্যাকসিন দিলে অনেক রূপ বিরূপ প্রতি হবে, Exactly. একমাত্র অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন বা যে কোনো ভ্যাকসিন নেওয়া যাবে না সেই ক্ষেত্রে যদি ফার্স্ট ডোজ নেওয়ার পর যদি দেখা যায় তার একটু রিয়াকশন হলো, হুম। কোন রকম সাইড ইফেক্ট, পার্শ্ব না, প্রতিক্রিয়া কিন্তু যদি এইটাও দেখা সায়েন্স যায়, কিন্তু বলছে যে প্রত্যেকটা ভ্যাকসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই আছে। পারে, তার মানে এটা আমি প্রত্যাখ্যান করতে পারি না, আমাকে নিতে হবে। যদি মেজর এবং নরওয়েতে যে কয়েকজন মারা গেছে, আমি আজকে স্টাডি দেখলাম, এর সঙ্গে ভ্যাকসিন নেওয়ার খুব কোরিলেশন তারা কিন্তু খুঁজে পায়নি আসলে। বয়স্ক right. বৃদ্ধ লোক তারা মরে গেছে, তো ভ্যাকসিন নেওয়ার কারণে মরে গেছে, এই দুটো ভ্যারিয়েবলসকে কিন্তু তারা কোরিলেট করতে পারে নাই। এই যে যুক্তরাজ্যে কিন্তু মানুষের মধ্যে এইগুলা আলোচনা চলছে, গুজব আকারে চলছে, গুজবটাকে আমাদের ঠেকানো দরকার। যুক্তরাজ্যে যে 4 তারিখ থেকে ভ্যাকসিনটা দিচ্ছে, জি। আজ পর্যন্ত নতুন সিঙ্গেল সেখানে কোনো সিভিয়ার কোনো রিয়াকশন, বিরূপ প্রতিক্রিয়া হয়নি। Exactly, এবং exactly. একই ভ্যাকসিন কিন্তু এটা জি। এই যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল। যদি একটু বলেন, যেমন শুরুতে বলা হচ্ছে জি। থানকুনি পাতা খেলে ভালো হবে, ভারতে বলা হলো গোমূত্র খেলে ভালো হবে, এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে আমরা ভ্যাকসিনও নিতে যাচ্ছে না, একটু যদি মানুষকে আহ্বান করেন যে কেন নেওয়াটা জি, জি, জরুরি আছে। আমি অবশ্যই আমি প্রথমেই বলেছি আমার বক্তব্যে, অবশ্যই আপনারা ভ্যাকসিন নেবেন এবং ভ্যাকসিন Thank you. দেবেন, বাট আপনি নাটোরের যে ভদ্রলোক বললেন, আসলেও কিন্তু খুব আমাদের জন্য টাফ হবে। যেমন আমরা কি সবাইকে মাস্ক পরাতে পেরেছিলাম? পারিনি, কিন্তু 10 মাস কিন্তু আমরা বিভিন্ন টক শোতে কথা বলে গেছি, এখনো গ্রামে আহ্বানও গঞ্জে খুব করেছি, বেশি কিন্তু মাস্ক ওনারা মানুষ পরে না। বলেননি। তো আমি যেটা আমার পার্সোনাল মতামত, দেখেন আপনি আহ্বান আমরা অবশ্যই করব, ভ্যাকসিন আপনারা দেন, কিন্তু ইট ইজ নট অনলি দ্য এক্সিট ওয়ে আউট।
আরো জি। কিন্তু ইম্পর্টেন্ট ইস্যুস আছে। ইভেন কিন্তু বলা হচ্ছে যেহেতু ভ্যাকসিন আমাদের নেওয়ার vaccine- পরেও আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধোয়ার অবশ্যই, অবস্থা জারি Of course, রাখতে হবে, এটা করতেই হবে, সামাজিক দূরত্ব at বজায় least রাখতে হবে। 1.5 year। এবং আমার যেটা মনে অবশ্যই। হচ্ছে আপনার একমত হবেন, শুধু অ্যাপসের উপর নির্ভর করলে বোধহয় এটা সফলতা আসবে না। আমাদের দেশের অবশ্যই। বাস্তবতা, স্মার্টফোন, গ্রামীণ লোক, ইন্টারনেটের ফ্যাসিলিটিস, এগুলো বোধহয় বিবেচনা করা দরকার। অনেক ধন্যবাদ অবশ্যই, দুজনকে অবশ্যই, আসবার জন্য, অবশ্যই। কথা বলবার Thank জন্য। you. প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায় তুমি সময় তোমার